নমস্কার, ৫টার ৫ মিশনে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। পানিহাটির খবরে প্রথমে নজর রাখা যাক, তার কারণ তীর্থঙ্কর ঘোষ কে না তৃণমূলের প্রাক্তন বিধায়ক, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছিলেন, যিনি এবার প্রার্থীও হয়েছিলেন তৃণমূলের হয়ে, জেতেন। তো তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে একজন লটারির টিকিট কেটে লটারি পেয়েছেন, সেই টিকিট নাকি কেড়ে নিয়েছিলেন। আরও মারাত্মক অভিযোগ, ভোটের পর আরও বড় সড়ো কাজ করতেন। কি করতেন না, তিনি করতেন হুমকি দিতেন, বোমা ছুটতেন। গ্রেপ্তার করা হয়েছে, তারপর তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তীর্থঙ্কর ঘোষ ডিম ছুঁড়ে মারা হলো তাকে। এক সময় দাপট দেখিয়েছে। পানিহাটির অনেকে বলেন বাবা ছেলের সমান দাপট ছিল। সেই দাপুটে তীর্থঙ্কর ঘোষকে দৌড়তে হচ্ছে এখন ডিম থেকে বাঁচতে। তাও বাঁচতে পারলেন কি না, ডিম খেতেই হলো। এই তীর্থঙ্কর ঘোষ যখন তার বিরুদ্ধে অভিযোগ একের পর এক, তার মধ্যে একটা অভিযোগ কি না আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। কাকে দেখানো হয়েছিল আগ্নেয়াস্ত্র? না, একজন 1 কোটি টাকার লটারি পেয়েছিলেন, আগ্নেয়াস্ত্র দেখিয়ে নাকি সেই টিকিট কেড়ে নেওয়া হয়েছিল। 1 কোটি টাকার লটারির প্রতারণার অভিযোগ, এরকম আরও নানা অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগ যখন তার বিরুদ্ধে থানায় জমা পড়ে, পালা বদলের পর যখন বুঝলেন যে এই অভিযোগগুলোর তদন্ত হলে তার আর কোনো রকম ছাড় নেই, তখন তিনি পালালেন। বিভিন্ন সূত্র বলছে তিনি নাকি রাজ্য ছেড়েই পালিয়ে গিয়েছিলেন, তারপর আবার ফিরলেন, ফিরে দক্ষিণেশ্বর স্টেশনে নামলেন। সেখান থেকে হয়তো অন্য কোথাও যেতেন, কিন্তু সে সুযোগ আর পেলেন না। তার আগেই পুলিশ উৎপেতে ছিল দক্ষিণেশ্বর স্টেশনে। তীর্থঙ্কর ঘোষ নামলেন, পুলিশের জালে পড়লেন। আর যিনি অভিযোগ করেছিলেন যে তার 1 কোটি টাকার লটারি আগ্নেয়াস্ত্র দেখে কেড়ে নেওয়া হয়েছিল, শুনুন। সুশান্ত সরকার আমাকে নিয়ে গেছিল নির্মল ঘোষের কাছে, নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো, টিকিট কোথায় বল। এবার টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা, 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। আর ওখান থেকে আমি কোনো রকম ভাবে পালিয়ে আসি। টিকিটটা ওরা নিয়েছে, টিকিটটা নিয়ে ওরা ভাঙিয়ে নিয়েছে। কার কাছে ভাঙিয়েছে সেটা ওরাই বলতে পারবে। নেতা ভোটের আগে পর্যন্ত, ভোট চাইতে যাওয়া পর্যন্ত, কিন্তু ভোটের পরে ক্রিমিনাল। কেন কথা বলছি? তার কারণ অভিযোগ আসছে ভোটের পর বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমা মেরেছিলেন। অভিযোগ জয় সাহার। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল গুন্ডা ছিল, যে এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেছে। পুলিশ প্রশাসনের উপরে আমার পূর্ণ আস্থা আছে। আরো যত অভিযোগ আছে সেই ধারাগুলো ওর উপরে লাগিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে, কারণ ওদের সময় ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া, এগুলো ওরা গায়েজোড়ি করে সব কিছু করেছে, কারণ ওরা ক্ষমতায় ছিল যার জন্যে। আজকে অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। তীর্থঙ্কর ঘোষ কে না প্রাক্তন তৃণমূল বিধায়ক, নির্মল ঘোষের ছেলে। তো তীর্থঙ্কর ঘোষ যখন গ্রেপ্তার,
তখন স্ক্যানারে নির্মল ঘোষও, এখন যিনি পানিহাটির যিনি এখন বিধায়ক রত্না দেবনাথ, তিনি বলছেন কান টানলে মাথাও আসে। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন। উনি পার পাবে না, অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? তীর্থঙ্কর ঘোষ যখন গ্রেপ্তার তখন তার বাবা নির্মল ঘোষ স্ক্যানারে। কেন নির্মল ঘোষ স্ক্যানারে? কারণ নির্মল ঘোষ তার বিরুদ্ধেও অনেকে অনেক অভিযোগ করেছেন। এই শনিবার পর্যন্ত পুলিশের খাতায় বেপাত্তা ছিলেন। শনিবার হঠাৎ নব তৃণমূলের দরবারে নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে লটারি প্রতারণার অভিযোগ। বাঁচতেই কি নব তৃণমূলে যাওয়ার চেষ্টা নির্মলের? আর সেই কারণেই কি নির্মলকে দলে নেননি ঋতব্রতরা? নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর সেদিন নব তৃণমূলের সঙ্গে দেখা করে বেরিয়ে কি বলেছিলেন নির্মল ঘোষ? পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট থিং। দিলীপ ঘোষ বলছেন নির্মলের বিরুদ্ধে অভিযোগ থাকলে রেয়াতে নেই, সব বার্তা মন্ত্রীর। যে মিটিংয়ে যাই, যেখানেই যান, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। সেবাশ্রয় সাবধান তো হতেই হবে। তার কারণ গিয়েছিলেন পায়ের চিকিৎসা করাতে, সেই পাই কেটে বাদ দিতে হলো। নিউজ 18 বাংলা প্রথম এই খবর দেখিয়েছিল। সেবাশ্রয়ের চিকিৎসা করাতে গিয়েছেন এবং চিকিৎসা করাতে গিয়ে পরিস্থিতি এমন জায়গায় গেল, এমন চিকিৎসা হলো যে তার পাই কেটে বাদ দিতে হলো। মালতী বিশ্বাসের এই পরিণতি দেখার পর তারপর তাকে স্বাস্থ্য দপ্তরে ডেকে পাঠানো হয়। স্বাস্থ্যমন্ত্রী ডেকে পাঠান স্বাস্থ্য ভবনে। আজ মালতী বিশ্বাসের ছেলে যান যাবতীয় প্রেসক্রিপশন, নথি সবকিছু নিয়ে। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে। সেটা এনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলেই সব শুরু করব। কিছুটা প্রিলিমিনারি কথাও হয়েছে স্যারের সঙ্গে, উনি নিজে পর্যবেক্ষণ করবেন। কি কি তথ্য পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। পশ্চিমবঙ্গের জনগণকে নির্বাচনের একটি প্রক্রিয়ার মাসুল দিতে হচ্ছে। ক্ষুদ্র নির্বাচনী লাভের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। সেবাশ্রয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরব, একের পর এক তোপ।
যে ভাষায় চিকিৎসাপত্রটা লেখা, সেই লেখাটা দেখে মনে হলো না কোনো মডার্ন মেডিসিনের কেউ দেখেছে বা লিখেছে। হাতুড়েরও লেখা হতে পারে। ওষুধের ডোজ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার। এসেছিলেন না হাঁটুতে ব্যথা এবং পায়ের তলায় ব্যথা, এই নিয়ে ওখানেই রেফার করা হয়েছিল আরেকজন ডাক্তারবাবুর কাছে। সেখানে একজন ওনাকে বললেন যে আপনি 1.5 লক্ষ টাকা দিতে পারবেন, যদি দিতে পারেন তাহলে আমরা নার্সিংহোমে নিয়ে গিয়ে এটা অপারেশন করিয়ে দেবো। তো তখন উনি প্রতিবাদ করেন যে তাহলে আপনারা নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য গ্রাহক খুঁজছেন এবং তার জন্য কি সেবাশ্রয়। পরবর্তীকালে উনি সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকবার দেখা করতে গেছিলেন, কোনো সময় দেখা করতে পারেননি। যখনই সেবাশ্রয় চিকিৎসা করতে উনি যেতেন, সেই সময় ওনার মোবাইল ফোন, পেন, বেল্ট, পকেট থেকে মানি ব্যাগ, কয়েন সব সরিয়ে নেওয়া হতো। সবাইয়ের ক্ষেত্রে করা হতো। এতই যদি সন্দেহভাজন হয়ে থাকে রোগীর পরিবার, তাহলে এটাকে সেবা বলা হয় না, আশ্রয় তো নই। তদন্ত শুরু হয়ে গেছে, আরো তদন্ত গাঢ় হবে। যিনি আপনার চিকিৎসা করেছিলেন তাকে দেখে চিকিৎসক মনে হয়েছিল? না, তাকে দেখে মনে হয়নি যে সে চিকিৎসক, কারণ প্রেসক্রিপশনে তার কোনো সিগনেচার নেই, তার কোনো ডেট নেই, সঠিক ওষুধপালাও ঠিক মতো দেয়নি, সে সঠিক চিকিৎসকই নয়। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আপনাদের পরিবারকে এবং আপনাকে 100% সহায়তা করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু হলেও রিলিফ পাচ্ছেন? হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ জানাই সমস্ত মন্ত্রীদ্বয়কে যে তারা আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন আর আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে যে ক্ষুদ্র নির্বাচনী লাভ, অর্থাৎ ভোটে জেতার জন্য আপনার মতন বহু মানুষকে কার্যত এইভাবে কারোর পা, কারোর শরীর স্বাস্থ্য বলিদান দিতে হয়েছে। সেবার মধ্যে দিয়ে সে সেবা দিতে পারেনি, মানুষের ক্ষতিই করে গেছে। কেউ ভালো হয়েছে বা ভালো ফল পেয়েছে সেটা আমি দেখিনি এখনো পর্যন্ত। যেমন বারবার আমার ছেলে গিয়ে তার কাছে দেখা করার জন্য সে ব্যর্থ হয়ে ফিরে এসছে, তাই জন্যই আজ তার উপরে আমাদের এই বেশি অভিযোগ। এখন দাঁড়িয়ে আপনি কি চাইছেন? আমার এই পায়ের জন্য যারা দোষী, বিশেষ করে অভিষেক ব্যানার্জি বা ডাক্তাররা যারা বিশেষ করে দোষী, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আমার সারা জীবনটা, সারা লাইফটা কিভাবে কাটাবো সেইটাই আমার জন্য চিন্তা করুন। রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন সহ একাধিক বিষয়ে আলোচনা। যে আলোচনার জন্য বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকাশ ভবনে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আছেন, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। কি কি বিষয় নিয়ে আলোচনা হবে? সুস্মিতা সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুস্মিতা, জাতীয় শিক্ষানীতি রাজ্যে প্রণয়ন নিয়ে আগে থেকে একাধিক রাজনৈতিক টানাপোড়েন চলেছে, কিন্তু রাজ্যে বিজেপি সরকার আসার পর বারবার শিক্ষামন্ত্রী কিংবা উচ্চশিক্ষামন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর গলায় এ বার্তা শোনা গিয়েছিল যে রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হবে। আগামী দিনে জাতীয় শিক্ষানীতি কিভাবে প্রণয়ন করা হবে এই রাজ্যে, কিংবা যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, প্রায় 68-টির বেশি প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, যেগুলি গত 2026-এর আগে এ রাজ্যে প্রণয়ন হতে বা বাস্তবায়িত হতে রাজনৈতিক কারণে বাধাপ্রাপ্ত হয়েছে রাজ্য সরকার কর্তৃক, সেই সমস্ত প্রকল্পগুলি কিভাবে এ রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করা যায় সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই বৈঠক। বিকাশ ভবনে এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন। তার পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, এছাড়াও শিক্ষা দপ্তরের সচিব একাধিক এবং উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন সরকারি, তারাও উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায় শুনেছিলাম যে এ রাজ্যে এবার সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী বা তার জীবনের অঙ্গ বা তার জীবনের বলিদান কি কি রয়েছে এই রাজ্যের জন্য সেই সবটাই। এবং আগামী দিনে এই সিলেবাসকে কিভাবে রূপান্তরিত করা হবে বা সিলেবাসে কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক ঐতিহাসিক রাজ্যের ইতিহাস, রাজ্যের ঐতিহাসিক বলিদানের মতো মনীষী যারা রয়েছেন তাদেরকে কিভাবে অন্তর্ভুক্তিকরণ করা হবে সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হবে বলেই এমন কোনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বিকাশ ভবনে। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী উপস্থিত হলেন, জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে বরণ করে নিয়েছেন, স্বাগত জানিয়েছেন। এবং তার পাশাপাশি রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন, যে রাজনৈতিক উদ্বেগের সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় শিক্ষানীতি এবার বিজেপি সরকার আসার পর কেন্দ্র এবং রাজ্য উভয়ের সম্মিলিত প্রচেষ্টায়, উভয়ের সংযোগস্থলে কিভাবে
কিভাবে রাজ্যের শিক্ষাকে আরো বেশি দ্রুততার সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়াও পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়, টিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়, সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যাও বাড়ানো হবে এ রাজ্যে, সেই বার্তাও এসেছে, সেই আভাসও পাওয়া গেছে। সেই কেন্দ্রীয় বিদ্যালয় বাড়ানোর ক্ষেত্রেও কিছু পদক্ষেপ গৃহীত হবে আগামী দিনে রাজ্যের সঙ্গে, এবং তার পাশাপাশি অবশ্যই রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের মেলবন্ধন এবং সংযোগ স্থাপনের মাধ্যমে আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ত্বরান্বিত করা যায়, তার গতি কিভাবে ত্বরান্বিত করা যায়, সেই সমস্ত বিষয়ে আজকে উচ্চ পর্যায়ের বৈঠক বিকাশ ভবনে এই মুহূর্তে চলছে। আচ্ছা, গত 15 বছরেরও বেশি সময় ধরে সুরুচি সংঘের সঙ্গে বিশ্বাস ব্রাদার্সের নামটা ওতপ্রোতভাবে জড়িয়েছিল, যেন একটা আরেকটা সমার্থক। তো সেই সুরুচি থেকে বিশ্বাস আউট, সুরুচি থেকে বিশ্বাস আউট, আর তার বদলে এবার তাহলে কে? সুরুচি সংঘের নতুন সেক্রেটারি বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এই যে সেক্রেটারি বদল, এই সেক্রেটারি বদল নিয়ে ক্লাবের অন্দরে কি কথা চলছে একবার জানবো। আমার সঙ্গে ইরন রয়েছেন। ইরন, গতকালই দেখো সুরুচি সংঘের যে গঠনতন্ত্র বা যে কমিটি সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। নতুন কমিটিতে সেক্রেটারি হিসেবে সৌরভ শিকদার, তিনি দমদম উত্তরের বিধায়ক, তিনি এসছেন। এছাড়াও আইনজীবী, তিনি প্রেসিডেন্ট হয়েছেন। পুরনো কমিটির কয়েকজন জায়গা পেয়েছেন। তবে এইটা করার ক্ষেত্রে দুটো বিষয় সামনে মাথায় রাখতে হয়েছে যারা নতুন কমিটি, তার কারণ ক্লাব এতদিন যারা পরিচালনা করতেন মূলত বিশ্বাস বাদাস, অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসের নিয়ন্ত্রণে ছিল, কোনোভাবেই বাকিরা ইন্টারফেয়ার করতে পারেন না। সামনে পুজো রয়েছে, সেই সুরুচি সঙ্গে পুজো কি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। সেই জন্য গতকাল একটা ক্লাবের বৈঠক হয় এবং সেই বৈঠকে এই কমিটি গঠন হয়েছে। এবং জানিয়ে রাখবো দর্শকদের, সুরুচি সংঘের পুজো যেভাবে যে আড়ম্বরে হয় সেভাবেই হবে এবং যে জমিতে হয় সেখানেই হবে। সৌরভ শিকদার আমাদের জানিয়েছেন স্পষ্টভাবে যে তবে কোনো আইন মেনে হবে, ওই যেভাবে দখল করে এলআইসির জমি সেটা নয়। এলআইসির কাছে তারা এই মর্মে চিঠি দিয়েছেন যে 2 মাসের জন্য যাতে মাঠটা পাওয়া যায়, এবং আগামী রথের দিন খুঁটি পুজো দিয়ে শুরু হচ্ছে সুরুচি সংঘের এবারেরও পুজো আকর্ষণ। এবং সুরুচি সংঘ যেরকম পুজোর ক্ষেত্রে নাম ডাক ছিল সেটা বজায় রাখা হবে। অথবা পাশাপাশি ফুটবল ময়দানে সুরুচি সংঘের একটা প্রভাব অবশ্যই রয়েছে, কারণ সুরুচি সংঘ দীর্ঘদিনের কলকাতা ফুটবল ময়দানে পরিচিত মুখ। যদিও সেটা অরূপ বিশ্বাসরা চালাতেন, তবে ফুটবলারদের কথা ভেবে সেক্ষেত্রে কি এবছর কলকাতা লিগ খেলতে পারবে সুরুচি সংঘ? একদমই, দেখো কলকাতা লিগ খেলছে এবং ইতিমধ্যে কলকাতা লিগে খেলার জন্য তারা চিঠিও দিয়েছে। তবে আগামীকাল শিডিউল অনুযায়ী প্রথম ম্যাচ রয়েছে, সেই প্রথম ম্যাচে কোনোভাবেই সুরুচি দল নামাতে পারছে না, কারণ সেক্ষেত্রে তাদের প্লেয়ার রেজিস্ট্রেশন হয়নি। সৌরভ শিকদারের সঙ্গে আমরা কথা বলি, তিনি অনেকটা চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু সবকিছু সেটেল ডাউন, তাই প্রথম ম্যাচ নয় দ্বিতীয় ম্যাচ থেকে সুরুচি সংঘ কলকাতা ময়দানে দল নামাচ্ছে। এবং শুধু কলকাতা ময়দান নয়, কলকাতা প্রিমিয়ার ডিভিশন ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেলার পাশাপাশি সুরুচি এবছর তৃতীয় ডিভিশন আই লিগও খেলবে। তার সেখানেও যাতে বেটার দল করা যায়, ময়দানের পরিচিত মুখ সৌরভ শিকদার, তিনি বর্তমানে বিধায়ক বটে, বিগত 10-12 বছর ধরে তিনি ময়দানের সঙ্গে যুক্ত কর্তা হিসেবে, ফুটবল কর্তা হিসেবে তিনি ক্লাবটাকে দায়িত্ব নিয়ে ফুটবল ময়দানে যাতে সুরুচি আরো নামডাক হয় সেটা করতে চাইছেন। তবে সুরুচি সবার ক্লাব, আলিপুরের ক্লাব, সেটাই প্রতিষ্ঠা করতে, সেই বার্তাই তিনি দিয়েছেন সৌরভ শিকদার দায়িত্ব নেওয়ার পর। ধন্যবাদ। আমার একার দায়িত্ব নয়, নবনির্বাচিত কমিটির দায়িত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনো পুজো বন্ধ হবে না এবং প্রত্যেকটা পুজো ভালোভাবে হবে। আমরা দুর্গাপুজো কিন্তু সার্বজনীন দুর্গাপুজো বলি, সার্বজনীন কনসেপ্টটা কিন্তু দুর্গাপুজোর থেকে উঠে গেছিল। এটা অমুক দাদার পুজো, তমুক মন্ত্রীর পুজো, তমুক কাউন্সিলরের পুজো, এই নামেই। আমরা চাই ওই সার্বজনীন কনসেপ্টটা ফিরিয়ে আনতে। সবার পার্টিসিপেশন থাকবে, সবার সাজেশন থাকবে, সবার সমালোচনা থাকবে এবং সবাই মিলে পুজোটা। আমরা 16 তারিখে খুঁটি পুজো করবো, নিষ্ঠার সাথে মায়ের পুজো হবে, আয়োজনে কোনো কমতি থাকবে না। আদালত অবমাননায় দোষী সাব্যস্ত কুণাল ঘোষ। দোষী সাব্যস্ত করে 2000 টাকা জরিমানা করা হলো কুণাল ঘোষের, কিন্তু কোন মামলার প্রেক্ষিতে? আদালত অবমাননা কিভাবে হলো জানবো। অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব,
দেখো 2025 সালে উচ্চ প্রাথমিকের অতিরিক্ত শূন্য পদে নিয়োগের পক্ষে নির্দেশ না পাওয়ার কারণে যারা পরীক্ষার্থী মামলাকারী ছিলেন তারা কলকাতা হাইকোর্টে এজলাস থেকে বেরিয়ে গিয়ে কলকাতা হাইকোর্ট পাড়ায় বিক্ষোভ দেখান। প্রথমে সিনিয়র অ্যাডভোকেট যারা মামলা করেছিলেন যাতে এই অতিরিক্ত শূন্য পদে নিয়োগ না হয়, তাদের তরফে তারা পরীক্ষার্থী একাংশ প্রথমে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁর চেম্বারের বাইরে বিক্ষোভ, এবং এরপর প্রায় ঘন্টার পর ঘন্টা কিরণ শঙ্কর রায় রোডে বিক্ষোভ দেখানো এবং সেখানেই বিচারপতি বিশ্বজিৎ বসু, যিনি নির্দেশ দেননি, তার ছবি সেটা পায়ে দলিয়ে সেখানে থুতু ছিটিয়ে নানা ভঙ্গি করে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই মামলায় যুক্ত তার জুনিয়র যারা ছিলেন, সেটা সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং ফিরদৌস স্বামী, তাদের চেম্বারের বাইরে জুতো দেখানো এবং একই সঙ্গে বিক্ষোভ দেখানো এবং রাস্তায় কার্যত ত্রিপল টাঙিয়ে ত্রিপল খাটিয়ে বসে ঘন্টার পর ঘন্টা পুলিশের সামনে বিক্ষোভ চলে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে শতপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু হয়। কারণ কলকাতা হাইকোর্ট পাড়া অত্যন্ত স্পর্শকাতর এবং এখানে বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রণ বিধি রয়েছে। সেই বিষয়গুলি পুলিশের নজর এড়িয়ে কিভাবে এইরকম একটি বিক্ষোভ সংঘটিত হলো সেটারই তদন্ত শুরু করে যেমন হেরাস্ট্রিট থানা, পাশাপাশি আদালত অবমাননার যে অভিযোগ আসে আদালতের সামনে সেটা বিচার করার জন্য বৃহত্তর বেঞ্চে যায়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী ভট্টাচার্য এবং রাজর্ষি ভরদ্বাজ, তারা আজকে এই প্রায় 1 বছর পর 25 এপ্রিল 2025 ঘটনা, আজকে তার রায় ঘোষণা করলো এবং রায়ে কুণাল ঘোষ এবং আরো 7 পরীক্ষার্থী যারা চাকরি পাননি ওই দিনকে বিক্ষোভে সামিল ছিলেন, প্রত্যেককে এই আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে কুণাল ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাকে 2000 টাকা জরিমানা এবং অন্য 7 পরীক্ষার্থী যারা আদালত অবমাননায় দোষী সাব্যস্ত তাদের 1000 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। এবং কুণাল ঘোষের উদ্দেশ্য করে বলা হয়েছে যে সরকারি কোষাগারে এই টাকা 4 সপ্তাহের মধ্যে জমা করতে হবে। যদি কুণাল ঘোষ এই টাকা 4 সপ্তাহের মধ্যে জমা না করেন সেক্ষেত্রে 2000 টাকার অনাদায়ে 3 দিনের সিম্পল ইমপ্রিজনমেন্টও যেতে হতে পারে কুণাল ঘোষকে, এটাও কিন্তু রায় করতে বলা হয়েছে। ধন্যবাদ। একুশে জুলাই কারা কারা পালন করবে, কাদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা থাকবেন, এ প্রশ্ন যখন উঠছে তখন তার পাশাপাশি আরও একটা প্রশ্ন আসছে, 21-এর সভা কোথায় হবে? নব তৃণমূলের 21-এর সভা মেয়ো রোডে। সভাস্থল পরিদর্শন করতে ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিস কুমার, স্নেহাশিস চক্রবর্তী, অন্যান্য নেতারা তারা ঘুরে এসছেন, দেখেছেন। 21শে জুলাই গান্ধী মূর্তির সামনে নব তৃণমূলের সভা এবং এই সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে আগেই চিঠি দিয়েছিলেন তারা। সেই সভার অনুমতিও মিলেছে বলে দাবি করেছিলেন ঋতব্রত। দেবরাজ মামলায় 2 ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হলো। নোটিশ পাঠানো হলো কেন না, কিছু অ্যাকাউন্টের ব্যাপারে পুরোপুরি ডিটেল জানতে হবে। বাগুইয়াটি আর নাগেরবাজারের 2 ব্যাংক, যে ব্যাংকে নোটিশ পাঠানো হলো, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তারা নোটিশ পাঠিয়েছেন যে এই যে সম্প্রতি আয় বহির্ভূত যে সম্পত্তি, সেই সম্পত্তির হিসেব মামলা, সেই মামলায় এবার 2টি ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান সিট বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের সদস্যরা। কেন, তাদের কাছে কোন তথ্য রয়েছে বা কোন সূত্র রয়েছে যে সূত্র থেকে তারা নির্দিষ্টভাবে এই 2টি ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলতে চাইছেন, কিছু নথি দেখতে চাইছেন, জানবো। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় দেবদাস চক্রবর্তী তাকে ইতিমধ্যেই নতুন করে হেফাজতে নিয়েছে সিটের পক্ষ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে দেবদাস চক্রবর্তীর কিন্তু এই বাগুইয়াটি থেকে শুরু করে নাগেরবাজার, চিনার পার্ক, এখানে একাধিক ব্যাংকে কিন্তু বই রয়েছে এবং একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেই কারণে ইতিমধ্যেই সেই সমস্ত অ্যাকাউন্টে তার কত টাকা স্থাবর সম্পত্তি রয়েছে, কত পরিমাণ সোনা রয়েছে, লকার রয়েছে কিনা, এই সমস্ত জানার জন্য তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। তার মধ্যে বাগুইয়াটি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে কিন্তু আজকে গতকালকে দেখা যায় যে সিটের পক্ষ থেকে
সেখানে কিন্তু তারা গিয়েছিল তারা তথ্য সংগ্রহ করে এবং গতকালকে আবার আজকে কিছুক্ষণের মধ্যেই চিনার পার্ক এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে কিন্তু তারা যাবেন। তার কারণ সেখানেও দেবদাস চক্রবর্তীর একটি অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টে একাধিক পরিমাণে কিন্তু বিপুল পরিমাণে টাকা রয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে। সেই কারণেই ইতিমধ্যে সিটির পক্ষ থেকে বেশ কয়েকটি ব্যাংকে তারা নজর রেখেছে, যেখানে বিপুল পরিমাণ সেখানে টাকা রয়েছে, লকার রয়েছে বলে মনে করা হচ্ছে এবং স্থাবর সম্পত্তির পরিমাণ কত সেটা জানার জন্যই কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে সিটির পক্ষ থেকে এই তদন্ত প্রক্রিয়া করা হচ্ছে। পুলিশ হেফাজতে বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সম্পত্তি বহির্ভূত মামলায়, অর্থাৎ আয় বহির্ভূত সম্পত্তির মামলা, সেই মামলায় দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার। তার লকার নিয়ে তথ্য জানতে গতকালই বাগুইআটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দেন তদন্তকারীরা।